কাজাকিস্তান থেকে ফিরেছি জাস্ট কয়েকদিন হলো। তার মধ্যে অনেক বন্ধু আমাকে পিং করে আমাদের পুরো গল্প শেয়ার করার জন্য বারবার বলেছেন। তাই আজকে আমি চলে এসেছি আমাদের কাজাকিস্তানের ভ্রমণের ফার্স্ট পার্টটা নিয়ে। আমাদের ট্রিপটার সমস্ত ডিটেলস, কেমনভাবে আমরা সাজিয়েছিলাম আমাদের ট্রাভেল প্ল্যানটা, সবটা শেয়ার করার চেষ্টা করব। অষ্টমীর দিন একদম ভোর রাতে আমরা বেরিয়ে পড়েছিলাম কাজাকিস্তানের ট্রিপের জন্য। পুজোর সময় কলকাতা ছেড়ে বেরোতে খুব কষ্ট হয় বটেই, কিন্তু টিমে আছে বিভিন্ন প্রফেশনের বন্ধুবান্ধবরা, সেই জন্য তাদের সবার কমন টাইম হচ্ছে এই পুজোর টাইমটা, সেই জন্য একান্ত পুজোর টাইমটাকেই আমরা সিলেক্ট করেছি। এবার কাজাকিস্তানের আলমাটি শহরটাকে বেস করেই আমাদের ঘোরাঘুরি, তাই মাত্র 6 দিনের ট্রিপ। চেক ইন আর ব্যাগেজ ড্রপের পরেই আমরা একটা কফি ব্রেক নিয়ে নিয়েছি। আর এই দিকে আমাদের গ্রুপের 2 জন মেম্বারের একসাথে ছিল 11ই অক্টোবর জন্মদিন, সেই জন্য আমরা বাকি বন্ধুরা মিলে অ্যারেঞ্জ করেছিলাম একটা সারপ্রাইজ প্ল্যানের। সেটা থাকলো আর একটু পরে। প্লেন টেক অফ করার দৃশ্য দেখতে আমার বড্ড ভালো লাগে। যতবারই উঠি জানলার ধারে বা দূরে বসলে সেখান থেকেই উঁকি ঝুঁকি মেরে দেখতে থাকি। সবে সানরাইজ হচ্ছিল আর সে একটা মনোরম দৃশ্য, যেন প্লেনের সঙ্গে সঙ্গে সূর্যটাও আমাদের সঙ্গে চলেছে। আর এই ছিল আমাদের 2 জন বন্ধুর জন্য বার্থডে সারপ্রাইজ প্ল্যান। আমরা বাকিরা মিলে অ্যারেঞ্জ করেছিলাম যাতে কেক কাটিংয়ের ব্যবস্থাটা প্লেনের মধ্যে উঠতে উঠতে করা যায়। আর এয়ারলাইনের ক্রিউ মেম্বাররা আমাদের সঙ্গে যোগ্য সঙ্গত দিতে যথাসাধ্য চেষ্টা করেছিল। ফাইনালি একটা দারুণ সারপ্রাইজ আমার বন্ধুদের দিতে পেরে আমাদের সবাই ভীষণ খুশি ছিলাম। সংক্ষিপ্ত একটা কেক কাটিং পর্ব প্লেনের মধ্যেই সারা হলো, আর এই জন্মদিনের পর্বটা আমাদের মনে থাকবে সারা জীবন। কেক কাটিং আর খাওয়া দাওয়ার পরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম দিল্লি থেকে পরবর্তী আমাদের কানেক্টিং ফ্লাইটটা ছিল। এখানে চলে এসেছি আমরা দিল্লি এয়ারপোর্টে, আর ইমিগ্রেশনের প্রসেসটা হবে আমাদের দিল্লি থেকে। কলকাতা থেকে আসা লাগেজ তাই আমাদের সমস্ত কালেক্ট করে নিয়ে আবার নতুন করে ব্যাগেজ ড্রপ করে ইমিগ্রেশনের জন্য লাইন দিতে হবে। হাতে আমাদের সময় ছিল প্রায় 7 থেকে 8 ঘন্টা, টাইমটা বড্ডই বেশি। দিল্লি থেকে আপনারা কাজাকিস্তানের জন্য পাবেন সমস্ত জায়গার ডাইরেক্ট ফ্লাইট আর বিভিন্ন রকম এয়ারলাইন্স। তার মধ্যে আমরা নিয়েছিলাম এয়ার আস্তানা, যেটা সার্ভিস আমাদের ভীষণ ভালো লেগেছে। এছাড়াও ইন্ডিগোর এয়ারলাইন্সও আপনারা চুজ করতে পারেন। দিল্লি এয়ারপোর্টে একটু ঘোরাঘুরির পরেও আমাদের হাতে তখনও 6-7 ঘন্টা টাইম বাকি ছিল, সেই জন্য আমরা চলে গেছিলাম লাউঞ্জে। প্রায় মাঝরাতে বেরোবার জন্য সবার শরীর ছিল ভীষণ ক্লান্ত, সেই জন্য আমরা ঠিক করলাম সেখানে মোটামুটি ব্রাঞ্চ টাইপের সেরে নিয়ে কিছুটা রেস্ট করা যাবে। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল নবরাত্রির জন্য সেখানে চলছে ভেজ খাওয়া দাওয়া। যাই হোক, ভেজ খাবার হলেও সেটা মন্দ ছিল না। তারপরে যথাসময়ে আমরা দিল্লি থেকে কানেক্টিং ফ্লাইটে চড়ে বসলাম। এইবার শুরু হলো আসল এক্সাইটমেন্টটা যাকে বলে। বহুদিন ধরে প্ল্যান করেছিলাম কাজাকিস্তানে যাওয়ার, একদম দেশের কাছে অল্প সময় ট্রাভেল করে ঠিক ইউরোপিয়ান ফিল পাওয়ার জন্য। আপনারা যদি যেতে চান তাহলে কাজাকিস্তান কিন্তু একদম বেস্ট চয়েস। কাজাকিস্তানের লোকাল কারেন্সি হলো টিঙ্গে, আর যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সির 1/6। তাহলে বুঝতেই পারছেন একটা পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আপনি দারুণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য কাজাকিস্তানের যে কোনো জায়গার প্ল্যানটা করতেই পারেন। কাজাকিস্তানের আর একটা সমস্যা হলো ল্যাঙ্গুয়েজের সমস্যা। ওখানে বেশিরভাগ মানুষই কাজাক ভাষা বা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য ল্যাঙ্গুয়েজের সমস্যা একটা বড় সমস্যা। সেই জন্য আপনাকে কাজাকিস্তানে একজন গাইড বা ইন্টারপ্রেটারের সাহায্য নিতেই হবে, আর না হলে গুগল ট্রান্সলেটর আপনার একমাত্র ভরসা, কারণ লোকাল লোক ইংলিশ একদমই বোঝে না এবং সাধারণ দোকানে গেলেও সবই পাবে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে। দিল্লি থেকে আমাদের এয়ার আস্তানা ফ্লাইট টেক অফ করেছে। আলমাটি পৌঁছতে সময় লাগবে মোটামুটি 3.5 ঘন্টার মতো। ইন্ডিয়ার থেকে আলমাটি শহরের টাইমের ডিফারেন্স হচ্ছে 8 ঘন্টা মতো। একটু আগে থেকে প্ল্যান করলে এয়ার আস্তানার টিকিট বুক করতে পারেন, কারণ এয়ার আস্তানায় খাবার দাবার ভীষণ ভালো, কিডস এন্টারটেনমেন্ট ব্যাপারটা ভালো, তার সঙ্গে সিট সমস্ত দিক থেকেই পরিষেবাটা খুবই ভালো। আলমাটি শহরে কিন্তু থাকার ব্যবস্থা আর গাড়ি এই দুটোই বেশ কস্টলি, আর তার সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজের একটা সমস্যা আছে বলে আমরা আমাদের পুরো ট্যুরটা প্ল্যান করেছিলাম এনসিএস ট্রাভেলের থ্রুতে। এই ফ্লাইট জার্নিটায় আপনার কপাল যদি ভালো থাকে ঠিক এইরকম ভাবে হিন্দুকুশ পর্বতের দেখা পাবেন, আরও কপাল ভালো থাকলে সঙ্গে দেখা মিলবে কেটুরও। আমরা এখন পৌঁছে গেছি আলমাটি শহরে, আর এই যে দেখা যাচ্ছে এটা আলমাটি শহরের ওপর দিয়ে
ফ্লাইটটা ল্যান্ডিংয়ের জন্য রেডি হচ্ছে। আমরা যেহেতু NCS ট্রাভেলের থ্রুতে বুকিং করেছিলাম, সেই জন্য একদম এয়ারপোর্টে পৌঁছানো থেকে একদম ফেরার দিন ড্রপ পর্যন্ত আমাদের ল্যাঙ্গুয়েজ বা সেই নিয়ে কোনো চিন্তা থাকেনি। পৌঁছানোর সঙ্গে সঙ্গে একজন ইংলিশ স্পিকিং গাইড অপেক্ষা করবেন এয়ারপোর্টে আপনার জন্য, তাই লোকাল যে কোনো কমিউনিকেশন আপনার হয়ে সেই করে দেবে। আমরা পৌঁছে এসেছি, এখন চলে এসেছি ইমিগ্রেশনের লাইনে। ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের জন্য কাজাকিস্তানে আসার আলাদা করে কোনো ভিসা করার ব্যাপার নেই। 14 দিনের জন্য এখানে ভিসা একদম ফ্রি থাকে। লাগেজ কালেক্ট করার পরেই আমাদের ইংলিশ স্পিকিং গাইড ঠিক এই রকমভাবে আমাদের অভ্যর্থনা করার জন্য দাঁড়িয়েছিল। আর এটা হলো আলমাটি এয়ারপোর্ট। বেরোবার সঙ্গে সঙ্গে একটা ছ্যাঁকছ্যাঁকে ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগলো, সঙ্গে চলছে তুমুল ধারায় বৃষ্টি। আলমাটি শহরে এখানে লোকাল লোকজন বৃষ্টি হওয়াটাকে ভীষণ হোলি জিনিস হিসেবে মানে। তারা মনে করেন যে কোনো রকম উইশ, তাদের মনের ইচ্ছা যদি তারা করেন, বৃষ্টির সঙ্গে সঙ্গে সেটা একদম পজিটিভ হয়ে তাদের কাছে নেমে আসে। আমাদের সেদিনের গাইডের নাম ছিল মেরি, এবং সে বলছিল আপনারাও চটপট কিছু উইশ থাকলে করে ফেলুন। বৃষ্টির জানলার মধ্যে দিয়ে সেদিন আলমাটি শহরটাকে আর বিশেষ ভালোভাবে দেখার সুযোগ হলো না। আমরা পৌঁছে গেলাম আমাদের অলরেডি বুক করা হোটেলে, আর তখনও পড়ছে তুমুল ধারায় বৃষ্টি। যেহেতু হোটেলটা আগে থেকে বুক ছিল, সেই জন্য হোটেল বা রুম নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো চিন্তা নেই। ক্লান্ত শরীরে আশপাশটা দেখে দারুণ তো লাগলোই, কিন্তু অপেক্ষা করে থাকলাম পরের দিন সকাল হওয়ার। পরের দিন সকালে হলে আরও ভালোভাবে আশপাশটা দেখব। রিসেপশনে এখন আমাদের যে ইনিশিয়াল ফর্মালিটিস ছিল সেইগুলো করে নেওয়ার পরে আমরা চলে গেলাম আমাদের রুমে। এই যে একদম ছিমছাম দুজন আর সঙ্গে একটা বাচ্চার থাকার রুম। এই রুমগুলোরই রেঞ্জ প্রায় পার ডে 8,000 মতো করে। এছাড়াও নানা রকম অকুপেন্সির রুম এখানে ছিল, যেমন 3 বেডরুম বা 4 বেডরুম বা ফ্যামিলি রুম, যেরকম চাওয়া যায় সেরকম পাওয়া যাবে। তারপরে আমরা চলে এসেছিলাম ডিনার করতে, আর সেদিন আমাদের ডিনারের পার্ট ছিল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, কারণ সেদিনের মতো আমরা আর লোকাল খাবার খাওয়ার রিস্ক নিতে পারিনি। ইন্ডিয়ান কুইজিন হলেও সাজসজ্জার মধ্যে একটা লোকাল ব্যাপার খুব স্পষ্ট ছিল, আর ছিমছাম খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টটা। আজকের পার্টটা এখানেই শেষ করছি, পরের পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। রইল সেদিনের ডিনারের একটা ছোট্ট ঝলক।